হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইংলিশ মিন্ট একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর এই যে এখন সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলছে বা কোথাও কোথাও শুরু হয়নি, হবে, তো তাদের জন্যে ইংলিশের 5 to 8 যে লেসন, সেটা আমি তোমাদের আজকে তার গ্রামার পোর্শনটা শেখাবো। ঠিক আছে? তো প্রথমে দেখো, এখানে আমি লিখেছি একটা পোর্শন, সেটা হলো ক্লাস 9-এর, যেটা তোমার এটা লেসন 5, বুঝলে? এখানে 5, 6, 7, 8 লিখেছি, কিন্তু এটা হচ্ছে লেসন 5। লেসন 5-এ অল সামার ইন এ ডে, যে লেসনটা রিটেন বাই রে ব্র্যাডবারি। ওনার টেক্সটের উপরে বেস করে গ্রামার কোশ্চেনগুলো হয়েছে, এগুলো টেক্সচুয়াল গ্রামার। তো এখানে কোশ্চেন নাম্বার 4, ডু অ্যাজ ডাইরেক্টেড। কি? কোশ্চেন নাম্বার 4-এর এতে বলেছে আই হ্যাভ এ ব্লু পেন, চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তো এই যে চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, তোমরা যারা জানো কি করে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয় তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকেও একটু বলে দিচ্ছি। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ কমপক্ষে লাগবে। এখানে দেখো, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব এবং তারপরে অবজেক্ট দিয়ে কমপ্লিমেন্ট। হ্যাঁ, আই সাবজেক্ট, হ্যাভ ফাইনাইট ভার্ব, আর হচ্ছে পেনটা মেন অবজেক্ট, এ ব্লু পেন, ব্লুটা এর অ্যাডজেক্টিভ, এই টোটালটা এ ব্লু পেনটা হচ্ছে অবজেক্টিভ পার্ট, এটা কমপ্লিমেন্ট হিসেবেও ধরা যায়। তো এই সিম্পল সেন্টেন্সের শর্ত এখানে, এটা সিম্পল সেন্টেন্স। এবার দেখো, আমি এখানে করেছি আই হ্যাভ এ পেন, যেটা এখানে বলছিলাম পেনটা হচ্ছে অবজেক্ট, তাহলে আই সাবজেক্ট হলো, হ্যাভ ভার্ব হলো, আর পেনটা অবজেক্ট হলো, এটি একটি সেন্টেন্স হলো। আর যখন এটি অন্য আরেকটি পার্টের সঙ্গে যুক্ত হয়ে, মানে আরেকটি ক্লজের সঙ্গে যুক্ত হয়ে একটি সেন্টেন্স হলো, তখন এটার নামও ক্লজ। দেখো এরপরে কি আছে, হুইচ, মূলত এটি লিঙ্কার রিলেটিভ প্রোনাউন, হুইচ ইজ ব্লু, এইখানে হুইচটি সাবজেক্টের কাজ করছে, আর এই ইজটা ভার্ব, আর হুইচ ইজ ব্লু এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো এই ক্লজ আর এই ক্লজ দুটো মিলে একটি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হলো। ঠিক আছে? আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু, যেখানে দেখবে এরকম যাকে ইন্ডিকেট করছে রিলেটিভ প্রোনাউনটি, তার পাশেই বসে এইভাবে সাবজেক্ট হয়ে, সাবজেক্ট ভার্ব অবজেক্টের ভূমিকা আছে, জেনে রাখবে এইটিকে, এই অংশটুকুকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। সেটি এখানে চাইনি, মেনশন করতে বলেওনি, আমি তোমাদের শেখালাম। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে দেখো, সিইং এ স্নেক, দ্য বয় শাউটেড, এই দ্য বয় সাবজেক্ট, শাউটেড ভার্ব, আর এই যে সিইং এ স্নেক, এটি প্রেজেন্ট পার্টিসিপল দেখতে পাচ্ছ, আর এই পুরোটা একটা ফ্রেজ, সিইং এ স্নেক। তো এই যে সিইং এ স্নেক, একটি স্নেক দেখে, হ্যাঁ, দ্য বয় শাউটেড, এটিকে বলা হয় সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে বলা হয়েছে চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। যখন এরকম করতে বলা হয় তখন আমরা কি করব? তখন এই সিইং এ স্নেক, এই সি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে যেটা, সেই পার্টিসিপলটাকে ভাঙতে হয়। ঠিক আছে? পার্টিসিপলটাকে ভেঙে সেই ফ্রেজটিকে আলাদা একটি সেন্টেন্সে পরিণত করতে হয়। ঠিক আছে? তাহলে দ্য বয় শাউটেড আর সিইং এ স্নেক, এই দুটো সমসাময়িক ঘটনা। তো এখানে এই জন্য এই সিইং এ স্নেক, এই ফ্রেজটিকেও আমরা, এই শাউটেড যেমন পাস্ট টেন্সে আছে, এটিকেও আমরা ফার্স্ট টেন্সে রাখবো, পাস্ট ইনডেফিনিট টেন্সে। তো সেই হিসেবে দ্য বয় স এ স্নেক, এ একটি সেন্টেন্স। আর দ্য বয়, অর্থাৎ এখানে যেহেতু দ্য বয় একবার লিখেছি, তাই তার প্রোনাউন হি শাউটেড। ঠিক আছে? এবার এই দুটো সেন্টেন্সকে আমরা যখন অ্যান্ড এই কনজাংশন দিয়ে যুক্ত করছি, তখন এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, এবং
এই প্রথম অংশ দ্য বয় স এ স্নেক, এইটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আর হি শাউটেড এটিও আরেকটি কোঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে এটি লক্ষ্য রাখতে হয় যে তার মধ্যে যেন ক্লজগুলি কোঅর্ডিনেট ক্লজ হয়, অর্থাৎ সেগুলি যখন সেপারেট হয় তখন সেপারেটলি এক একটি সেন্টেন্স হয়। এখানে আমরা সেই শর্ত বা কন্ডিশনটি কমপ্লিট করেছি, অতএব এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। এইখানে আমি আরেকটু তোমাদের শিখিয়ে দিই, সেটি হলো যদি কেউ এটিকে মনে করো যে যেহেতু আগে স্নেকটি সে দেখলো এবং তারপরে শাউট করলো, তাহলে তোমরা এখানে হয়তো পাস্ট পারফেক্ট টেন্স করলে সেটিও ঠিক হবে। কীরকম? হি মানে দ্য বয় হ্যাড সিন এ স্নেক, এই সয়ের জায়গায় কেউ করলো হ্যাড সিন এ স্নেক অ্যান্ড হি শাউটেড, হবে গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এটি বেশি ন্যাচারাল, স্বাভাবিকভাবে আমরা যেরকম ইউজ করে থাকি, অতএব এটিও কারেক্ট, এটিও কারেক্ট। এবার পরেরটি দেখো, আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। তো কি করতে বলেছে? সিম্পল সেন্টেন্স করতে বলেছে। সিম্পল সেন্টেন্সে আমি এখানে বলেছি যে এই যে আই হ্যাভ এ ব্লু পেন, এই সময় বলেছি সিম্পল সেন্টেন্সের যে শর্ত, একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, এইভাবে বাকিটা কমপ্লিমেন্ট বা অবজেক্ট দিয়ে কমপ্লিট করতে হয়। তাহলে আই নো এ ম্যান হু, এই যে লিঙ্কার রিলেটিভ প্রোনাউন হু, এইটিকে বাদ দিতে হবে প্রথমে। এইবার ইজ ভেরি ওয়াইজ, এই যে এই অংশটুকুকে এর সঙ্গে কিভাবে যোগ করলে একটা মিনিংফুল সেন্টেন্স হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আই সাবজেক্ট হলো, নো ভার্ব হলো, ঠিক আছে। এই যে এ ম্যান, তার অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়াইজ, তাই এ ওয়াইজ ম্যান। এবার ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব এই ওয়াইজের, তাই এ ভেরি ওয়াইজ ম্যান একটি কমপ্লিমেন্ট তৈরি হলো এবং এটি একটি সিম্পল সেন্টেন্স হলো। এরপরে ডি নম্বরটা মানে ABCD আছে, আমি করে দেখাচ্ছি। দেখো স্টুডেন্ট, এবার আমরা কোশ্চেন নম্বর 4-এর ডি করব। তো আমরা এখানে DEF এই হচ্ছে কোশ্চেন নম্বর 4-এর অবশিষ্ট অংশ। এখানে আমাদের প্রথমে করতে বলেছে কম্পাউন্ড, তারপরে ইতে করতে বলেছে আমাদেরকে সিম্পল, এগুলো লক্ষ্য করো, আর এফে করতে বলেছে কমপ্লেক্স। এবার কম্পাউন্ড করতে গেলে কি করতে হয়? একটি লিঙ্কার বা কনজাংশন আর তার সঙ্গে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলে থাকি। এখানে দি গার্ল, তারপরে দেখো হু, এই অংশটিকে আমাদের চিহ্নিত করতে হবে প্রথমে। এবার রইল দ্য গার্ল ইজ ড্যান্সিং অন দি স্টেজ, তারপরে দেখো এই অংশটুকু ইজ মাই সিস্টার। এই হু ইজ মাই সিস্টার এই অংশটুকুকে নিয়ে একটি কোঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে হুটা কে, হু ফলো করছে দি গার্লকে, দি গার্লের প্রোনাউন কি? শি। তাই দেখো পরে অ্যান্সারে আমরা কি করেছি, এখানে শি ইজ মাই সিস্টার এটি করেছি। আর এই যে দি গার্ল ইজ ড্যান্সিং অন দি স্টেজ, এইখানে যখন তুমি কমপ্লেক্স, এটা তো অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্সকে যখন কম্পাউন্ড করবে তখন এই ডেফিনিট আর্টিকেলটিকে ইনডেফিনিট আর্টিকেলে পরিণত করতে হবে। এ গার্ল ইজ ড্যান্সিং অন দি স্টেজ, আর এই যে অ্যান্ড কনজাংশন, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটি হলো এ গার্ল ইজ ড্যান্সিং অন দি স্টেজ অ্যান্ড শি ইজ মাই সিস্টার। এই হলো কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে আমাদের করতে বলেছে সিম্পল। তো আই মেট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, এইখানে এই কনজাংশন অ্যান্ডকে আমরা বাদ দেব। তাহলে আই মেট মাই ফ্রেন্ড, তারপরে অংশ টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, কোনটি আগে ঘটেছে? মেট মাই ফ্রেন্ড।
এবার এইখানে এই সেন্টেন্সটিকে আমরা যদি একটি ফ্রেজ করতে পারি তাহলে বাকিটুকু দিয়ে আমাদের একটি সেন্টেন্স তৈরি হচ্ছে, সিম্পল সেন্টেন্স, যেখানে আমাদের একটি ফাইনাইট ভার্ব থাকবে, তার সাবজেক্ট থাকবে আর কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট থাকবে। তাহলে আমরা এটিকে ফ্রেজ করব কি করে? এই মেট ভার্বের মূল ফর্ম হচ্ছে মিট, এর সঙ্গে আমরা যদি আইএনজি যোগ করি তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। সেটি এখানে করলাম, মিটিং মাই ফ্রেন্ড। তাহলে এই যে আই মেট মাই ফ্রেন্ডটা ফ্রেজে মিটিং মাই ফ্রেন্ড, আর এই সাবজেক্ট আই, একে এখানে নিয়ে গেলাম আই। তারপরে বাকি অংশ দেখো, টোল্ড হার, টোল্ড সাবজেক্ট, এই আই সাবজেক্টের টোল্ড ভার্ব, তারপরে হার অবজেক্ট, অ্যাবাউট দি ইনসিডেন্ট, এটি হলো কমপ্লিমেন্ট। এটি ফ্রেজ এখানে মিটিং মাই ফ্রেন্ড, এখানে তোমরা একটা কমা দিতে পারো, অসুবিধা নেই, না দিলেও হবে। আই টোল্ড হার অ্যাবাউট দি ইনসিডেন্ট, এইখানে একটু লক্ষ্য করো, এটা দি হয়েছে, এখানে ছিল কিন্তু অ্যান। এই যে কমপ্লেক্স, আমি তোমাদের শুরুতেই বলেছি কমপ্লেক্স সেন্টেন্সে এটি হয়, কি হয়, ইনডেফিনিট আর্টিকেলটি ডেফিনিট আর্টিকেলে রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়। এই হলো আমাদের কি সিম্পল সেন্টেন্স, যে মিটিং মাই ফ্রেন্ড, আই টোল্ড হার অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। এই সিম্পল সেন্টেন্সটি আমরা এখানে তৈরি করলাম। এরপরে দেখো, দিস স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেন। এবার এটিকে কমপ্লেক্স করতে বলেছে। আচ্ছা, এখানে আরেকটি কথা বলার আছে, সেটি হলো যে সিম্পল সেন্টেন্সের বেলাতেও এই যে এইখানে যে আমরা অ্যানকে দি করলাম, এটিও মনে রাখবে, ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্সে যেমন আমরা এখানে দেখিয়েছিলাম যে ডেফিনিট আর্টিকেলটি ইনডেফিনিট হচ্ছে, আর এইখানে ইনডেফিনিট আর্টিকেলটি ডেফিনিট হলো, এইটুকু মাথায় রাখবে। এবার দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেন, এটিকে কমপ্লেক্স করতে বলেছে। কেমন? তাহলে আমাদের ক্লজ লাগবে দুটো, আর এইখানে একটি লক্ষ্য করো, বাট কনজাংশন আছে। এই বাট কনজাংশন দিয়ে দুটো মানে কোঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করা হয়েছে। দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, দ্য স্কাই এটি সাবজেক্ট, ওয়াজ ভার্ব, ওভারকাস্ট কমপ্লিমেন্ট। আবার ইট সাবজেক্ট, তারপরে তোমার এই ডিড নট রেন, এখানে এটি অক্সিলারি ভার্ব, এটি মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্বও বলি আমরা। আর ইনটু এইটাকে আমরা এবার কি করব, কমপ্লেক্সে পরিণত করব। তাহলে প্রথমে এই বারটিকে বাদ দেব, থাকলো আমাদের দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার কমপ্লেক্স করতে হলে আমার একটি সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। দেখো এখানে কোনটিকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ করব? দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, ইট ডিড নট রেন, এইটি কজ, এটি এফেক্ট। এই এফেক্টটিকে আমরা প্রথমে প্রিন্সিপাল ক্লজ করব, অর্থাৎ ইট ডিড নট রেন। তারপরে কজটি হচ্ছে দো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, ঠিক আছে? যদিও কী হয়েছিল, এই যে দো দি স্কাই ওয়াজ ওভারকাস্ট, এইটি তোমার এখানে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে কাজ করছে। কেমন? আর ইট ডিড নট রেন প্রিন্সিপাল ক্লজ, সমস্তটা মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হলো। তাহলে ইট ডিড নট রেন দো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট। ঠিক আছে, এই হলো আজকে আমাদের লেসন 5-এর গ্রামার পোর্শন। এবার আমরা লেসন 6-এ যাব। এবারে দেখো আমাদের লেসন 6-এ কি আছে? মাইল্ড দ্য মিস্ট, ওপেন দ্য হিল। এমিলি জেন ব্রন্টের লেখা। এখানে আমাদের 48 পেজে কোশ্চেন নাম্বার 3-তে আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এইখানে 1 2 3 4 5
5টি সেন্টেন্স আছে, এই 5টি সেন্টেন্সকে কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এইভাবে, সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ফরমেশন অফ দ্য সেন্টেন্স। তো এখানে আছে হি ইজ টু শর্ট টু ক্লাইম দ্য ওয়াল। দেখো এখানে হি এটি সাবজেক্ট, ইজ এটি ফাইনাইট ভার্ব, আর টু শর্ট টু ক্লাইম দ্য ওয়াল এটি একটি কমপ্লিমেন্ট। এইবার এই মানে শর্ত অনুযায়ী বা ফরমেশন অনুযায়ী এটি হলো সিম্পল সেন্টেন্স। দ্য স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড দ্য সান শোন ব্রাইট। এখানে দেখো অ্যান্ড কনজাংশন, একে যদি বাদ দিই তাহলে এদিকে থাকছে দ্য স্কাই সাবজেক্ট, ওয়াজ ফাইনাইট ভার্ব, ব্লুটা কমপ্লিমেন্ট। এখানে দেখো দ্য সান সাবজেক্ট, শোন এটি ভার্ব, ঠিক আছে, আর এটি হচ্ছে ব্রাইট কমপ্লিমেন্ট। এরা ইন্ডিপেন্ডেন্ট বা কোঅর্ডিনেট ক্লজ, এইটির নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে দি ওল্ড ম্যান হু লিভড ইন এ ভিলেজ বিলিভড দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট। দেখো এখানে লিঙ্কার কিন্তু দুটো, একটি হু আর একটি দ্যাট। আমাদের যদি স্প্লিট করতে বলতো আমরা 3খানা সেন্টেন্স করতে পারতাম। যাই হোক, তাহলে এখানে দ্য ওল্ড ম্যান হু লিভড ইন এ ভিলেজ বিলিভড দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট। এখানে দ্য ওল্ড ম্যান একটি সাবজেক্ট, ঠিক আছে। এই হু রিলেটিভ প্রোনাউন, একেও তো সাবজেক্ট করা হয়, ঠিক আছে। লিভড একটি ফাইনাইট ভার্ব, এখানে বিলিভড একটি ফাইনাইট ভার্ব, আর ওয়াজ একটি ফাইনাইট ভার্ব। দেখতে পেয়েছ? অতএব এটি এখানে আমরা কম্পাউন্ডের মতো কিন্তু এগুলোকে আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি না। দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বটে, কিন্তু তার আগে হু লিভড ইন এ ভিলেজ এটি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে। সেই কারণে এটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স অথবা মাল্টিপল সেন্টেন্স বলতে পারি। তো এই কমপ্লেক্স সেন্টেন্সই আমাদের বলতে হবে, কারণ আমাদের সিলেবাস অনুযায়ী আমরা এখানে কোনো মাল্টিপল সেন্টেন্স বলে কিছু শিখিনি বা বলবো না। তাহলে এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এইবার দেখো লিভিং আচ্ছা, এইটি তোমাদের বইতে আমি দেখছিলাম LIVING আছে, কিন্তু পুরো সেন্টেন্সটা ফলো করলে দেখা যায় ওটি সম্ভবত প্রিন্টিং মিস্টেক আছে, মানে ওটি ভুল আছে। ওখানে হবে এইটি LEAVING। লিভ মানে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। তো লিভিং এ জব মিডওয়ে, এই ফ্রেজ করে তারপরে এটিকে সাবজেক্টে পরিণত করা হয়েছে। ফ্রেজটিকে ইজ ফাইনাইট ভার্ব, নট এ গুড প্র্যাকটিস কমপ্লিমেন্ট। তো লিভিং এ জব মিডওয়ে ইজ নট এ গুড প্র্যাকটিস, এটিকে আমরা সিম্পল সেন্টেন্স হিসেবে ট্রিট করব, মানে এটি সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছো? এরপরে 5 নম্বর, লাস্ট উইক আই মেট এ ফ্রেন্ড, আচ্ছা, হু গেভ মি এ ব্যাগ, আচ্ছা, হুইচ ইজ ব্রাউন ইন কালার। এখানেও দেখো আই সাবজেক্ট, মেড ভার্ব বা ফাইনাইট ভার্ব বলবে। আবার এখানে দেখো হু সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন, গেভ ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তারপরে এখানে দেখো হুইচ সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন, ইজ ফাইনাইট ভার্ব, ঠিক আছে। ব্রাউন কমপ্লিমেন্ট, এখানে যেমন এটা কমপ্লিমেন্ট বা অবজেক্ট ফ্রেন্ড, হ্যাঁ। তারপরে এখানে মি অবজেক্ট কমপ্লিমেন্ট, এ ব্যাগ। তো এই যে
সেন্টেন্স, এটি হু গেভ মি সাবঅর্ডিনেট ক্লজ, হুইচ ইজ ব্রাউন ইন কালার সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আই মেট এ ফ্রেন্ড প্রিন্সিপাল ক্লজ, শর্ত অনুযায়ী এটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। কেমন? তাহলে এটি হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা পেলাম প্রথমে সিম্পল সেন্টেন্স, তারপরে কম্পাউন্ড সেন্টেন্স, তারপরে কমপ্লেক্স সেন্টেন্স, তারপরে সিম্পল সেন্টেন্স, তারপরে কমপ্লেক্স সেন্টেন্স। এই হলো কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 4 কি বলছে আমরা দেখি। হ্যাঁ, এবারে দেখো এই যে লেসন 6-এ কোশ্চেন নাম্বার 4, ডু অ্যাজ ডাইরেক্টেড। তো এখানে ব্র্যাকেটে আমাদের ডিরেকশানগুলো দেওয়া আছে। প্রথম সেন্টেন্স সিম্পল করতে বলেছে, তারপরে কমপ্লেক্স করতে বলেছে, তারপরে কম্পাউন্ড, তারপরে কমপ্লেক্স, তারপরে সিম্পল। দেখো আমি কি করেছি। প্রথম প্রশ্ন, দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরি ওয়ান কুড অ্যান্সার ইট। সিম্পল করতে হবে। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য কোশ্চেন সাবজেক্ট ওয়াজ ভার্ব, হ্যাঁ, সো ইজি কমপ্লিমেন্ট, দ্যাট লিঙ্কার, বিধায় এখানে এটি হচ্ছে সাবজেক্ট, লিঙ্কার হিসেবে ধরতে পারো, কারণ এখানে আবার এভরি ওয়ান আছে, সে সাবজেক্ট। কুড ভার্ব, আনসার ইট। কুডটা অ্যাকচুয়ালি মোডাল ভার্ব, মোডাল হিসেবে ট্রিট করো। অ্যান্সারটা মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ইট অবজেক্ট। তো আমরা যদি এটিকে ক্লজগুলিকে সেপারেট করি কি পাই? দি কোশ্চেন ওয়াজ সো ইজি, দ্যাট লিঙ্কারটিকে বাদ দিলে পাই এভরি ওয়ান কুড অ্যান্সার ইট। তাহলে এটি কোন সেন্টেন্স আছে? এটি কম্পাউন্ড সেন্টেন্স আছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ। এইবার একে যখন আমরা সিম্পল করব তখন আমাদের দেখতে হবে রেজাল্ট কোনটি, সেটা হচ্ছে এভরি ওয়ান কুড আনসার ইট। এটিকে রেখে বাকিটিকে আমাদের একটা ফ্রেজে পরিণত করতে হবে, ঠিক আছে। কারণ শর্ত অনুযায়ী সিম্পল সেন্টেন্স করতে গেলে আমাদের সাবজেক্ট একটি থাকবে এবং ফাইনাইট ভার্ব একটি। এবার দেখো দ্য কোশ্চেন ওয়াজ সো ইজিকে আমরা লিখেছি দ্য কোশ্চেন বিইং ভেরি ইজি, এই ভার্বটি বাদ গেল, ঠিক আছে। আর সো এর কারণে ভেরি লিখতে হলো আমাদের, ঠিক আছে। তাহলে দ্য কোশ্চেন বিইং ভেরি ইজি। এবার এ লিঙ্কার বাদ, এভরি ওয়ান সাবজেক্ট চলে এলো, এভরি ওয়ান কুড আনসার ইট। এটি প্রিন্সিপাল ক্লজ, মানে সিম্পল সেন্টেন্সে এটি যেটা এখানে বলেছিলাম রাখতে হবে সেটিকে হুবহু রাখলাম। দেখো এভরি ওয়ান কুড আনসার ইট, আর এই ফ্রেজ, ঠিক আছে। এটি হলো সিম্পল সেন্টেন্স। পরে দেখো কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আছে কি? এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। দেখো এ ফ্রেন্ড ইন নিড এটি একটি ফ্রেজ, এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। ইজ ভার্ব, এ ফ্রেন্ড ইন ডিড কমপ্লিমেন্ট। এবার এটিকে কমপ্লেক্স করতে গেলে আমাদের দুটো ক্লজের দরকার হবে। কি করলাম? দ্য ফ্রেন্ড সাবজেক্ট রেখে রিলেটিভ প্রোনাউন হুকে এর সঙ্গে যুক্ত করে হু হেল্পস ইন নিড, ঠিক আছে। তারপরে ইজ এ ফ্রেন্ড ইনডিড, অ্যাকচুয়ালি দ্য ফ্রেন্ড ইজ এ ফ্রেন্ড ইনডিড দাঁড়ালো। আর এই দ্য ফ্রেন্ডকে ইন্ডিকেট করছে হু রিলেটিভ প্রোনাউন, এইটি এর সঙ্গে যুক্ত হয়েছে হু হেল্পস ইন নিড, এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং এটিকে অ্যাডজেক্টিভ ক্লজও বলতে পারো। তো দ্য ফ্রেন্ড হু হেল্পস ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। এখানে যদি তোমরা হেল্পস এই না লিখে এখানে অ্যাসোসিয়েট লিখো বা সাপোর্ট লিখো তাও কিন্তু হবে, কারণ তোমাকে এখানে মিনিংটা একটু বুঝে নিতে হবে, নিয়ে মিনিং অনুযায়ী এখানে এই হেল্প শব্দটিকে আনতে হয়েছে, ঠিক আছে। দ্য ফ্রেন্ড হু হেল্পস ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। আচ্ছা,
এরপরে দেখো 3 নম্বরে, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট। কি করতে হবে? কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড করতে গেলে আমরা কি করব? দুটো কোঅর্ডিনেট ক্লজ করব। তখন পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটকে আমরা কি করছি? পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস, শুধু টু ইট যুক্ত করছি। দেখো এখানে আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল, এই যে টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট, এইটিকে নিয়ে আমরা এখানে করলাম আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হলো। পলিউশন ইজ ওয়ান অফ দি মোস্ট সিভিয়ার থ্রেটস, ঠিক আছে। এবার টু ইট কমপ্লিমেন্ট দিয়ে পুরো সেন্টেন্সটিও কমপ্লিমেন্ট হলো, কমপ্লিট হলো, এবং আমাদের এটা আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হলো। অ্যান্ড হচ্ছে কনজাংশন, আমাদের কি হলো? কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়ে গেল। বুঝতে পারছো? এরপরে ডু অর ডাই, এই যে এটি আমাদের কমপ্লেক্স করতে হবে। এগুলো ইম্পারেটিভ মুডে থাকা সেন্টেন্স, স্ট্রাকচার অনুযায়ী কি, এখানে দেখো সাবজেক্ট নেই, হ্যাঁ, কিন্তু সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে ডু অর ডাই, এইখানে যে সাবজেক্ট উজ্জ আছে সেটিকে আমরা এখানে লিখব। দেখো ইউ, এই দেখো ইউ। এইবার এখানে কন্ডিশন কিন্তু আইদার ইউ ডু অর ইউ উইল ডাই, ঠিক আছে। সেটাকে এখানে আমরা লিখছি। দেখো কন্ডিশনটা কি? ইফ ইউ ডু নট ডু ইউ উইল হ্যাভ টু ডাই, কারণ একটা বাধ্যবাধকতা আছে কিন্তু, সেই জন্যে আমি এইভাবে করেছি, একটা বাধ্যবাধকতা আছে। দেখো, হ্যাঁ, ডু অর ডাই, তার মানে ইউ মাস্ট হ্যাভ টু ডু অর আদারওয়াইজ ইউ মাস্ট হ্যাভ টু ডাই, সেটাই এখানে হচ্ছে ইফ ইউ ডু নট ডু ইউ উইল হ্যাভ টু ডাই। বুঝতে পারছো? এরপরে হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং, এটাকে সিম্পল করতে হবে। হি ওয়াজ কনফিউজড ফার্স্ট, দেন হি স্টপড ওয়ার্কিং। তাহলে যে কনফিউজ হয়ে স্টপ করেছে ওয়ার্কিংটা, তাহলে এই হয়ে ওয়াজকে আমরা বিইং করলাম, বিইং কনফিউজড একটি ফ্রেজ হয়ে গেল। হি, এই সাবজেক্টকে আমরা এখানে নিয়ে এলাম, হি, তারপরে এই যে ভার্ব স্টপড ওয়ার্কিং কমপ্লিমেন্ট, তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স তৈরি হয়ে গেল। ঠিক আছে? এই হচ্ছে মাইল্ড দ্য মিন্স টু ওপেন দ্য হিলের গ্রামার পোর্শন। নেক্সট লেসনে আমরা এবার যাব। এবার দেখো স্টুডেন্ট, আমরা নতুন লেসন নাম্বার 7, টম লুজেস এ টুথ, রিটেন বাই মার্ক টুয়েন। এইখানে কোশ্চেন নাম্বার 4, পেজ নাম্বার 58। কী করব? ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন ডিরেকশান দেওয়া আছে সেরকম করব। এখানে দেখো ব্র্যাকেটে ইন্টারোগেটিভ করতে বলেছে, এখানে অ্যাফার্মেটিভ করতে বলেছে, তারপরে এটি এক্সক্লেমেটরি করতে বলেছে, তারপরে এখানে বলেছি ইন্টারোগেটিভ করতে, এখানে নেগেটিভ, আর এইখানে অ্যাসার্টিভ করতে বলেছে। এই যে এ টু এফ, এই 6টি আমরা এখন করব। কিন্তু এই সেন্টেন্সগুলি লক্ষ্য করলে দেখতে পাবে এখানে অ্যাকর্ডিং টু দ্য ফরমেশন হচ্ছে না, এখানে কি হচ্ছে? অ্যাকর্ডিং টু দ্য এক্সপ্রেশন। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক করতে হবে, ছিল রফিক ওয়াজ রানিং ফার্স্ট। তো ইন্টারোগেটিভ করার নিয়ম অনুযায়ী প্রথমে অক্সিলারি ভার্ব নিতে হয়, আমরা সেটি নিয়েছি। আর এই যে মিনিংটা রানিং ফার্স্ট, সেটাকে যদি আমরা ঠিক রাখি তাহলে আমাদের এইটিকে করতে হবে কি? নেগেটিভ ইন্টারোগেটিভ। ওয়াজ নট রফিক রানিং ফার্স্ট, এই জন্য এখানে একটি নট নেওয়া হয়েছে এবং প্রশ্নবোধক চিহ্ন শেষে ইন্টারোগেটিভ, এখানে এটাকে বলা হয় কি? ইন্টারোগেটিভ সাইন। ঠিক আছে? এবার দ্য বয়
উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। অ্যাফার্মেটিভ করতে বলেছে, তাহলে এখানে নেগেটিভ পোর্শন কি? নেভার। এইটিকে আমাদের পজিটিভে নিয়ে আসতে হবে, ঠিক আছে? নেভার মানে কখনোই না, তার বিপরীত হচ্ছে অলওয়েজ। তাহলে দ্য বয় অলওয়েজ, এবার যখনই নেভারের বিপরীত শব্দ করছি তখন নেভারের পরে যে ভার্বটি আছে তারও বিপরীত করতে হবে। ফরগেটের বিপরীত হচ্ছে রিমেম্বার, ভুলে যাওয়া, স্মরণ রাখা, ঠিক আছে? তাহলে অলওয়েজ রিমেম্বার, কখনোই ভুলবে না মানে সারা জীবন বা সারাক্ষণ বা চিরদিন মনে রাখবে দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। এরপরে দেখো, উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং, এক্সক্লেমেটরি করতে হবে। এই ওয়ান্ডারফুল টাইম এইটিকে আমাদের ফলো করতে হবে, এইভাবে একটা এক্সাইটিং ইমোশন তৈরি করতে হবে। কীরকম? হোয়াট এই হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম, ঠিক আছে? এই এক্সক্লেমেশনের সময়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এই শব্দগুলোই ব্যবহার করি, হোয়াট, হাউ, মনে থাকবে? তাহলে এখানে আমাদের আসবে হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম, আর এই উই হ্যাড এখানে চলে এলো, এই অংশটুকু এখানে এলো। তারপরে লাস্ট ইভিনিং, তাহলে হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং, এক্সক্লেমেটরি হলো। পরে বলেছে ইন্টারোগেটিভ করতে, এখানকার মতোই। দেখো, হি লাভস টু প্লে ফুটবল, এটাকে নর্মাল মানে এমনি সাধারণভাবেই প্রশ্নবোধক করতে পারো, ডাজ হি লাভ টু প্লে ফুটবল? এখানে নটের প্রয়োজন পড়ছে না, ইয়েস নো একটা অ্যান্সার আসবে, হি লাভস টু প্লে ফুটবল। কেউ যদি করো যে ডাজ হি নট লাভ টু প্লে ফুটবল, তাও হবে। পরেরটি দেখো, রিনা ট্রাইড অল হার প্ল্যান্স, নেগেটিভ করতে হবে। তাহলে অলের বিপরীত কি? নো। অলের অপোজিট, সবসময় আমরা অপোজিট ওয়ার্ড ইউজ করব, ঠিক আছে? মানে যেটাকে আমরা সিনোনিম অ্যান্টোনিম বলি, এটা লক্ষ্য রাখবে। তাহলে এখানে ট্রাইড হার প্ল্যান্স, এখানে কিন্তু আমরা কি লিখছি? দেখো, ট্রাইডের অপোজিট হচ্ছে আনট্রাইড। আমি এখানে দেখিয়েছিলাম যে যখন নেভারের অপোজিট অলওয়েজ, ভার্বেরও অপোজিট দরকার, এখানেও তাই, ট্রাইড, আনট্রাইড। তাহলে রিনা লেফট নো প্ল্যান আনট্রাইড, তার এটা হলো নেগেটিভ ফর্ম, আর পজিটিভ ফর্ম হচ্ছে রিনা ট্রাইড অল হার প্ল্যান্স। মিনিং একই থাকলো, মিনিং একই রেখে এইভাবে আমরা নেগেটিভ পজিটিভ করব, ঠিক আছে? শাট দি ডোর, রবিন, দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেটিকে অ্যাসার্টিভ করতে বলেছে। তাহলে আমাদের শুরুতে সাবজেক্ট চাই, এই রবিনকে আমরা শুরুতে নিয়ে নিলাম। এইবার শাট দি ডোর, কিন্তু এই ইম্পারেটিভ মুডকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করছি তখন একটি শুড নিতে হবে। কেউ কেউ এটিকে অর্ডার করতে পারো, কিন্তু তার চেয়ে বেটার হচ্ছে এইটি, রবিন শুড শাট দি ডোর, মনে থাকবে? তাহলে আমাদের লেসন 7-এর কোশ্চেন নাম্বার 4 কমপ্লিট হলো। এবার দেখো স্টুডেন্ট, আমি এবার তোমাদের কোশ্চেন নাম্বার 5, এখানে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তো এখানে রিপ্লেস করতে হবে, ঠিক আছে? রিপ্লেস করতে গেলে কিসের সঙ্গে রিপ্লেস করতে হবে? তখন বলছে গিভেন বিলো কি সুইটেবল ফ্রেজাল ভার্ব। এই যে নিচে যে ফ্রেজাল ভার্বগুলো দেয়া আছে, লুক ইনটু, মেক আউট, লুক ফর, কাম রাউন্ড, গিভ ইন, কল আপ, এইগুলো। এবার এগুলোর মিনিং নিশ্চয়ই তোমরা বইতে পড়েছো, তাও আমি তোমাদের এখানে কারেকশানের সময় হেল্প করছি। দেখো এখানে দ্য এনিমি সারেন্ডার্ড উইদাউট এ ফাইট, তো সারেন্ডার মানে কি? আত্মসমর্পণ করা। তো এখানে কোন
ফ্রেজাল ভার্বটি সেই মানে করছে। এখানে দেখো গিভিন, ঠিক আছে। তো গিভিন এখানে তো রিপ্লেস করব কিভাবে, লক্ষ্য করতে হবে আমার টেন্স কি আছে, লক্ষ্য করতে হবে সাবজেক্টের পার্সন কি আছে, এ দুটো মাস্ট। তাহলে এটি আছে পাস্ট টেন্সে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, সারেন্ডার, সারেন্ডার্ড। আর দ্য এনিমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট হবে। যাই হোক, সেটা তো প্রেজেন্ট টেন্সে এস বাই এস যোগায়, ওটার এখানে বিষয় আসছে না, এটা পাস্ট টেন্স। এবার এখানে গিভিনটা তাহলে কি হবে, পাস্ট টেন্সে হবে, অর্থাৎ এটি এখানে হবে গেভ, জিএ ভিই, গেভ ইন। কেমন, গেভ ইন। এরপরে দেখো আছে দ্য চাইল্ড রিকভার্ড। তো দ্য চাইল্ড রিকভার্ড ইন এ মান্থ, 1 মাসের মধ্যে শিশুটি আরোগ্য লাভ করবে। তো এখানে কোন ফ্রেজাল ভার্ব সেটিকে বলছে। তাহলে আমরা এখানে এই যে কাম রাউন্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন এই কাম রাউন্ড এটিকে কিভাবে এখানে লিখব, দেখো এই রিকভার্ড, এই যে পাস্ট টেন্স, তাহলে এই কাম রাউন্ডটা হয়ে যাবে কেম রাউন্ড। কি হবে, কেম রাউন্ড। এরপরে 3 নম্বর মানে সি, দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস। ইনভেস্টিগেটেড পাস্ট টেন্স, ঠিক আছে, ডি যোগ হয়েছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে আগে যে ইনভেস্টিগেট করা বোঝাচ্ছে কোনটিকে, এখানে ইনভেস্টিগেট বোঝাচ্ছে লুক ইনটুকে, ঠিক আছে। তাহলে লুক ইনটু এর পাস্ট টেন্স কি হবে, লুকড ইনটু, LOOKED, লুকড ইনটু। এরপরে পূজা কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেড। তাহলে আন্ডারস্ট্যান্ড, বোঝা, বুঝতে পারা, সেটা এখানে কোন শব্দ, মেক আউট, এটি। তাহলে এটির ক্ষেত্রে এখানে কুড মোডালের পরে আন্ডারস্ট্যান্ড প্রেজেন্ট ফর্ম, তাহলে কুড মোডাল তো পাল্টাবে না, তাহলে এই ক্ষেত্রেও প্রেজেন্ট ফর্মই বসবে, অর্থাৎ মেক আউটই হবে, মেক আউট। এরপরে দ্য ওল্ড ম্যান কুড নট রিমেম্বার, এখানেও দেখো কুড মোডাল আছে, এখানে প্রেজেন্ট ফর্ম পাস্ট টেন্স হলেও। তো রিমেম্বার এই ওয়ার্ডটি যেমন প্রেজেন্ট ফর্মে আছে, এর মানে এখানে যে ফ্রেজাল ভার্ব সেটিও তোমার প্রেজেন্ট ফর্মে হবে। এখানে কল আপ মানে এর মিনিং, কল আপ মিনস রিমেম্বার, তাহলে আমরা এখানে কল আপ লিখব। এই হচ্ছে রিপ্লেস অফ ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট লেসনে যাব, লেসন নাম্বার 8-এ যাব, ঠিক আছে। হ্যাঁ দেখো স্টুডেন্ট, এটা তোমাদের আজকের এই ভিডিওর লাস্ট লেসন নাম্বার 8, হিজ ফার্স্ট ফ্লাইট, রিটেন বাই লম ও ফ্লাহার্টি। এইখানে পেজ নাম্বার 67-এ কোয়েশ্চেন নাম্বার 4-এ একটি চার্ট দেখা যাচ্ছে, সেখানে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আমি লিখেছি। এইটি আসলে কি করতে হবে, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে হবে, করে এই চার্ট ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে নাউনের ঘরে আছে বিউটি, অ্যাডভার্বের ঘরে আছে ডেঞ্জারাসলি, ভার্বের ঘরে আছে কেয়ার, এবং নেক্সট আবার অ্যাডভার্বের ঘরে আছে স্ট্রংলি। তো দেখো বিউটির ভার্ব কি হয়, বিউটির ভার্ব হয় বিউটিফাই, ঠিক আছে। তাহলে এখানে লিখে ফেলি BAUTIFI, বিউটিফাই, ঠিক আছে। এরপরে এর অ্যাডজেক্টিভ তোমরা জানো বিউটিফুল, একইভাবে এটা হচ্ছে বিউটিফুলি।
নেক্সট এটি ডেঞ্জারাসলি আছে। ডেঞ্জারাসলির অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস, আর তার ভার্ব হচ্ছে ইন ডেঞ্জার। কেমন? ইন ডেঞ্জার। আর তার নাউন ফর্ম হচ্ছে শুধু ডেঞ্জার। হলো। এইবার কেয়ার আছে। এই কেয়ার শব্দটি ভার্বের ঘরে আছে, কিন্তু এই ওয়ার্ড নাউনের ঘরেও হয়। কেয়ার বোথ নাউন অ্যান্ড ভার্ব দুটোই হতে পারে। আর একটা হয়, সেটাকে বলা হয় কেয়ারনেস, CRENESS, কেয়ারনেস। এরপরে দেখো এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। অ্যাডজেক্টিভ হচ্ছে কেয়ারফুল, আর কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব। হলো। এবার আছে স্ট্রংলি। স্ট্রংলির অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্রং, STRONG। আর এর ভার্ব কি? ভার্ব হচ্ছে স্ট্রেংথেন, STRENGTHEN। আর এর নাউন হচ্ছে স্ট্রেংথ, STRENGTH। এই স্ট্রেংথ থেকেই স্ট্রেংথেন ভার্ব, অ্যাডজেক্টিভ স্ট্রং, আর অ্যাডভার্ব হচ্ছে স্ট্রংলি। তোমরা লিখে নাও। এরপরে আমি যেটা করাবো, কোশ্চেন নাম্বার 5, চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড। তো এইখানে তোমাদের দেখো এই পাশের ব্র্যাকেটের মধ্যে সব ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। এখানে কি বলা আছে? বলা আছে চেঞ্জ ইনটু অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে, তারপরে একইভাবে অ্যাডভার্ব, পরেরটায় নাউন, তারপরটায় ভার্ব করতে বলা হয়েছে। দেখি ওয়ার্ডগুলো কি আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো। এখানে আছে অনেস্টি। তো হি ইজ নোন ফর হিজ অনেস্টি, কিন্তু অনেস্টির অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট। অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট। তাহলে হি ইজ নোন ফর অনেস্টির জায়গায় আমরা লিখতে পারি হি ইজ known as an honest man। ঠিক আছে, হি ইজ নোন অ্যাজ অ্যান অনেস্ট। এই হিসেবেই এবার সেন্টেন্সটা তো কমপ্লিট করতে হবে, একটা কমপ্লিমেন্টারি নিতে হয়। সেই ক্ষেত্রে সেন্টেন্সটা শ্রুতিমধুর হয় ম্যান নিলে, কিন্তু এই সেন্টেন্সকে তুমি এভাবে লিখতে পারো, হি ইজ নোন অ্যাজ অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, পরেরটি দেখো, শি স্পোক উইথ কাইন্ডনেস। কাইন্ডনেসের তাহলে এটা অনেস্টি থেকে অনেস্ট হলো, এটা কাইন্ডনেস থেকে হয় কাইন্ডলি। কেমন? তাহলে এই উইথটা বাদ দেব, দিয়ে লিখবো, এই উইথকে বাদ দিলে শি স্পোক কাইন্ডলি, শি স্পোক কাইন্ডলি। হয়ে গেল। এবার এখানে আর একটা কথা আমি আগের সেন্টেন্সটা বলে দিই, যে হি ইজ নোন ফর হিজ অনেস্টি। ঠিক আছে, এখানে তোমরা যদি কেউ পরীক্ষা হলে এরকম লিখে থাকো যে হি ইজ অনেস্ট, তাও কিন্তু হবে। যিনি অনেস্ট, তিনি তো অনেস্টির জন্যেই পরিচিত, অনেস্ট হিসেবে। যাই হোক, পরেরটায় আসি। তাহলে শি স্পোক কাইন্ডলি। এবার দেখো, দ্য সান শোন ব্রাইটলি। তো এই ব্রাইটলি অ্যাডভার্বটিকে নাউন ফর্মে করতে গেলে কী হতে হবে? ব্রাইটনেস, BRIGHTNESS, ব্রাইটনেস। তাহলে লিখব দি সান শোন, শাইন থেকে
সাইনের পাস্ট টেন্স শোন, শোন উইথ ইটস, ইটসটা নাও দিতে পারো ব্রাইটনেস, BRIGHTNESS, দ্য সান শোন উইথ ব্রাইটনেস। ঠিক আছে, এইবার থাকলো শি গেভ এ ওয়াইজ জাজমেন্ট। করতে বলেছে ভার্ব, এই জাজমেন্টের ভার্ব হচ্ছে জাস্ট, JUDGED, জাস্ট। এখন এটিকে ভার্ব করতে গেলে আমার এই ভার্ব বাদ দিতে হবে, তাহলে কি থাকবে শি, আর এটা পাস্ট টেন্সে আছে সেই জন্যে জাস্ট লিখেছি, বুঝতে পেরেছো? তাহলে শি JUDGED, জাস্ট। ঠিক আছে, এবার শি জাস্ট, এটা হলো ভার্ব, হলো জাজমেন্টের। এ ওয়াইজ জাজমেন্টকে আমরা এখানে লিখতে পারি ওয়াইজলি, শি জাজড ওয়াইজলি। তাহলে প্রথমটা হলো হি ইজ অনেস্ট, পরেরটি হলো শি স্পোক কাইন্ডলি, তারপরেরটি হলো শি জাজড ওয়াইজ, না, দ্য সান শোন উইথ ব্রাইটনেস, আর 4 নম্বরটি হলো শি জাজড ওয়াইজলি। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। ভালো করে শেখো। দেখো, অন্য ভিডিওর মতো আমার কোনো চটকদারিতা নেই, যা সুন্দর করে তোমরা শিখতে পারবে তাই আমি তোমাদের শেখাচ্ছি। ভালো লাগলে লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা।